উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উদ্যোগে যে অনলাইন টিউটোরিয়াল ভিডিও দেওয়া হচ্ছে, আজকে আমরা সেরকমই একটি ভিডিও ফিজিক্স এর উপর অ্যাটমস এন্ড নিউক্লিয়ার পার্টের আলোচনা করব। এই চ্যাপ্টারে দুটো সাব পার্ট আছে, একটা অ্যাটমস আর একটা নিউক্লিয়ার। তার মধ্যে আমাদের আজকের ভিডিও ফার্স্ট পার্টে অ্যাটমস পোরশন নিয়ে ডিসকাশন হবে। এই অ্যাটমস সেকশনের এটা হবে ফার্স্ট ভিডিও। এখন এই ভিডিওতে আমরা রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে স্টার্ট করব এবং আপ টু হাইড্রোজেন স্পেকট্রাম পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ফার্স্ট পার্ট অ্যাটমস। এখন এই অ্যাটমস সেকশনে আমাদের একদম প্রথম টপিক যেটা আসবে সেটা হবে রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট আলোচনার আগে আলফা পার্টিকেল সম্পর্কে ছোট করে একটু রিভাইজ করে নেওয়া যাক। আলফা পার্টিকেল হচ্ছে ডাবল আয়োনাইজড হিলিয়াম অ্যাটম, যার ভিতরে দুটো প্রোটন আর দুটো নিউট্রন থাকছে। এদের প্রত্যেকের চার্জ ইলেকট্রনিক চার্জের ডাবল +2e এবং এদের চার্জটাকে আমি ইলেকট্রনিক চার্জ বলে জানি 1.6 × 10⁻⁻19 কুলম্ব পার ডাবল। এই হিলিয়াম পার্টিকেলস, আয়োনাইজড হিলিয়াম পার্টিকেলস, যাকে আমরা আলফা পার্টিকেল বলছি, এটা মূলত রেডিও অ্যাক্টিভ সোর্স থেকে পাওয়া যায়। এগুলোর উৎস হলো তেজস্ক্রিয় আইসোটোপস, রেডিও অ্যাক্টিভ সোর্সেস। এখন এই রেডিও অ্যাক্টিভ সোর্স নিয়ে রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্ট, যেটা মূলত গাইগার মার্সডেন করেছিলেন ওনার স্টুডেন্টস, এখন সেই এক্সপেরিমেন্টাল সেটআপের একটা ছবি আছে। তবে শুরুতে এই ডায়াগ্রামটা থেকে জিনিসটা বুঝতে হয়। ভিতরে একটা রেডিও অ্যাক্টিভ সোর্স আছে কিছু, যেখান থেকে আলফা পার্টিকেলস বেরোচ্ছে। এবার সেই আলফা পার্টিকেলস গুলো সামনে বেশ কিছুটা দূরে একটা গোল্ড ফয়েল রাখার ব্যবস্থা আছে। এই গোল্ড ফয়েলটা ভেরি ভেরি থিন, ভীষণ পাতলা, মোটামুটি 400 থেকে 2100 অ্যাংস্ট্রমের মধ্যে তার থিকনেস হবে, যেটাকে অ্যাংস্ট্রম থেকে মিটারে কনভার্ট করলে 410⁻⁻10 মিটারের কাছাকাছি। ভীষণ পাতলা। ভীষণ পাতলার অর্থ হলো এর ভিতরে যে অ্যাটমস গুলো রয়েছে সিঙ্গেল অ্যারে অফ অ্যাটমস, অর্থাৎ অণুদের একটাই স্তর যেন থাকে। এই ব্যাপারটাকে এনশিওর করার জন্য এতটা পাতলা নেওয়া হলো। এর মধ্যে দিয়ে আলফা পার্টিকেলস গুলোকে এই পাতলা গোল্ড ফয়েলের উপর বোম্বার্ডিং করা হবে। এটা গোল্ড ফয়েল। যদিও এক্সপেরিমেন্টে অরিজিনালি করার সময় শুধুমাত্র গোল্ড নয়, গোল্ড ছাড়া আর অন্যান্য মেটালও ইউজ হয়। এবার এর মধ্যে দিয়ে আলফা পার্টিকেলস যাওয়ার পর তার স্ক্যাটারিং কেমন হচ্ছে, কোন দিকে ছড়িয়ে যাচ্ছে, এই ব্যাপারটা বোঝার জন্য চারদিক থেকে একটা স্ক্রিন থাকবে জিঙ্ক সালফাইড, একটা জিঙ্ক সালফাইড স্ক্রিন থাকবে। জিঙ্ক সালফাইড ZnS। জিঙ্ক সালফাইডের একটা স্পেশাল প্রপার্টি হলো জিঙ্ক সালফাইডের উপর যদি চার্জড পার্টিকেলস, যেমন আলফা পার্টিকেল, চার্জড পার্টিকেল এসে পড়ে, তাহলে সেখান থেকে একটা স্পার্কিং হয়, লাইট রেজ বেরোয়, এটাকে স্কিন্টিলেশন এফেক্ট বলে। এটাকে স্কিন্টিলেশন এফেক্ট বলা হয়। স্কিন্টিলেশন এফেক্ট। তো এটাতে সুবিধা যেটা হবে, আলফা পার্টিকেল যখন গোল্ড ফয়েলের থেকে স্ক্যাটার্ড হয়ে জিঙ্ক সালফাইডের এই স্ক্রিনটার উপর এসে পড়বে, তখন সেখান থেকে একটা লাইট ফ্ল্যাশেস পাওয়া যায়। অরিজিনাল এক্সপেরিমেন্টাল সেটআপটা একবার দেখে নেওয়া যাক। অরিজিনাল এক্সপেরিমেন্টাল সেটআপে এইরকম দেখতে আছে। এই ছবিটাতে এইটা হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভ সোর্স, যে রেডিও অ্যাক্টিভ সোর্স থেকে আলফা পার্টিকেলস বেরোচ্ছে। যদিও আলফা পার্টিকেলস গুলো যাতে এরকম স্ট্রেট লাইনে যায়, এদিক ওদিক ছড়িয়ে না যায়, সেই জন্য এর দুদিকে চার্জ প্লেটস থাকবে
যাদেরকে কলিমেটার্স বলা যেতে পারে, তারা কলিমেট করবে। এই আলফা পার্টিকেল স্ট্রেট ওয়েতে গিয়ে এই চারপাশে স্ক্রিনটা যেটা দেখা যাচ্ছে ডিফ্লেকশন স্ক্রিন, এতেই জিঙ্ক সালফাইডের কোটিংটা দেওয়া থাকছে। এই জিঙ্ক সালফাইড কোটিং দেওয়া ডিফ্লেকশন স্ক্রিন চারিদিকে রয়েছে। আলফা পার্টিকেলস সরাসরি গিয়ে গোল্ড ফয়েলের উপর পড়ছে। গোল্ড ফয়েলের থিকনেস আগের স্ক্রিনটাতেই বলেছি, সেখানে 400 থেকে 2100 অ্যাংস্ট্রমের মধ্যে হবে। ছবিটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে এই রেড লাইট দিয়ে আলফা পার্টিকেলের ওয়ে অফ ট্রাভেল, যাওয়ার যে রাস্তা সেটা দেখানো আছে। সরাসরি সেটা পড়ার পরে বিভিন্ন দিকে স্ক্যাটারিং হচ্ছে, কোনটা বেশিরভাগই স্ট্রেট যাবে, প্রায় 99.8% আনডিফ্লেক্টেড, অর্থাৎ কোন দিকে না দিকে সরাসরি গিয়ে স্ক্রিনের উপর পড়বে। আর লেস দেন 0.2% এর কাছাকাছি যারা ডিফ্লেকশন হবে বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে। এবং যেখানেই ছড়িয়ে যাওয়ার জন্য যে কোনো দিকে যেতে পারে, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 90 ডিগ্রি, ইভেন 180ও হতে পারে। সেই জন্য এই চারিদিকে জিঙ্ক সালফাইড লেয়ারটা রাখা হবে। এই এক্সপেরিমেন্টের কনক্লুশন কি আছে, এখান থেকে আমরা কি কি জানতে পারলাম? কনক্লুশন, ফার্স্ট অফ অল, প্রথম যে কনক্লুশনটা আসবে সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস, বেশিরভাগ 99.8% তারা আনডিফ্লেক্টেড, 99.8% আনডিফ্লেক্টেড। কথার মানে তারা বেশিরভাগ, মানে 99.8% সরাসরি গোল্ড ফয়েলের মলিকিউলস বা অ্যাটমস গুলোর ভেতর দিয়ে চলে গেল। এইটার মানে হলো অ্যাটমের বেশিরভাগ জায়গাটাই ফাঁকা। Atoms are mostly vacant. একটা তুলনার জন্য জাস্ট বলা যেতে পারে, একটা অ্যাটমের ভেতরে নিউক্লিয়াসের সাইজ অ্যাটমের সাইজের তুলনায় অনেকটাই ছোট। অ্যাটমের রেডিয়াসটা যদি আমি ক্যাপিটাল আর নিউক্লিয়াসের রেডিয়াসটা যদি স্মল আর বলি, তাহলে স্মল আর is around capital R by 10 to the power 4, অর্থাৎ 10,000 ভাগের 1 ভাগ। Atoms are mostly vacant. এটা অ্যাকচুয়ালি ফার্স্ট কনক্লুশন। আচ্ছা, সেকেন্ড যেটা কনক্লুশন এখান থেকে আসতে পারে সেটা হচ্ছে নাম্বার 2, মাঝখানে, অ্যাটমের মাঝখানে খুব ছোট জায়গায় পজিটিভ চার্জ ডেনসিটি খুব বেশি, পজিটিভ চার্জটা কনসেন্ট্রেটেড আছে। পজিটিভ চার্জ is concentrated at a very small area. খুব ছোট জায়গায় পজিটিভ চার্জটা কনসেন্ট্রেটেড থাকে। নাম্বার 3, electrons are distributed around নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন গুলো ডিস্ট্রিবিউটেড থাকে, চারিদিকে ছড়িয়ে থাকে। এখানে একটা ব্যাপার আছে, এই রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকে অ্যাটমস সম্পর্কে যে আলোচনাটা দেখতে পেলাম, যে ডিসকাশন গুলো উঠে এলো, সেখানে নিউক্লিয়াসের পজিটিভ চার্জ তো থাকছে, সেটা তো বোঝাই যাচ্ছে, হাইলি কনসেন্ট্রেটেড। খুব কম আলফা পার্টিকেল যারা ডাইরেক্টলি নিউক্লিয়াসকে হিট করছে বা কাছাকাছি যাচ্ছে, তারা ডিফ্লেক্টেড হচ্ছে। ডাইরেক্টলি যে হিট করার মতন পরিস্থিতি সেটা নিউক্লিয়াসের ঘাড়ের উপর পড়ছে না, সে 180 ডিগ্রি ব্যাক করে আসছে, বাকিরা এদিকে ছড়িয়ে যাচ্ছে। যতটা অ্যাঙ্গেলে ছড়িয়ে যাচ্ছে সেই অ্যাঙ্গেলটাকে স্ক্যাটারিং অ্যাঙ্গেল বা থিটা বলা হয়। এখন এই নিউক্লিয়াস ছাড়া চারপাশে যে ইলেকট্রনস গুলো ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, তারা কিভাবে আছে, তারা কোনো পার্টিকুলার অরবিটে আছে, কোনো শেলে আছে, সেই সম্পর্কে রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকে কিছু জানা যায়।
তো রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকে তাহলে মোটামুটি যেটা বোঝা গেল আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে, সেটা হচ্ছে একটা আলফা পার্টিকেলস মানে ডাবল চার্জ আয়ন হিলিয়াম আয়ন, তারা যখন নিউক্লিয়াসকে ধাক্কা মারতে যাচ্ছে গোল্ড ফয়েলের নিউক্লিয়াসকে, সেখানে গিয়ে নিউক্লিয়াসের মধ্যে দিয়ে বেশিরভাগ আলফা পার্টিকেলস অ্যাটমের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, কারণ নিউক্লিয়াসের সাইজ অত্যন্ত ছোট, অ্যাটমের ভেতরে বেশিরভাগ জায়গাটায় ফাঁকা। এই ডায়াগ্রামটাতে আমরা যাব, এখানে পরের ছবিটাতে দেখা যাচ্ছে আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টারি আরেকটা সেটআপ এখানে রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই সেটআপটার ভেতরেও ওই আগেরটারই ছবিটা আরেকবার রয়েছে, যেখানে স্ক্যাটারিংটা আরেকটু পরিষ্কার দেখা যাচ্ছে, কোন দিকে কতটা স্ক্যাটার হচ্ছে, আনডিফ্লেক্টেড বিম কোথায় গিয়ে হিট করছে, স্ক্যাটার্ড পার্টিকেলস গুলো কোন দিকে যাচ্ছে। আলফা পার্টিকেল স্ক্যাটারিং এর মোটামুটি ডিটেলসটা এর মধ্যে রয়েছে। 1909 রাদারফোর্ডের তত্ত্বাবধানে তারই স্টুডেন্ট টাইগার মার্সেল দুজন এই এক্সপেরিমেন্টটা করেছিলেন, সেই ব্যাপারটা এখানে বলা হয়েছে। আচ্ছা, আমরা এরপর আলফা পার্টিকেলের এই ডায়াগ্রামটা থেকে কিছু ক্যালকুলেশনস প্রথম যে বিষয়টায় আসবো সেটা হচ্ছে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। এই কথাটার মানে জিনিসটা কি? ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ বিষয়টা এই ছবি থেকে মোটামুটি একটা বোঝার চেষ্টা করা যায়। লাল দাগগুলো আলফা পার্টিকেলের ওয়ে অফ ট্রাভেল, এইটা হলো একটা নিউক্লিয়াস। এই আলফা পার্টিকেলস যেগুলো নিউক্লিয়াসের থেকে বেশ কিছুটা দূরে আছে, তারা আনডিফ্লেক্টেড, যেমন এটা আনডিফ্লেক্টেড, এই পাশে একটা আনডিফ্লেক্টেড রে দেখানো আছে। যে আলফা পার্টিকেল ডাইরেক্টলি নিউক্লিয়াসকে হিট করতে যাচ্ছে, সেই নিউক্লিয়াসের কাছাকাছি একটা সার্টেন ডিস্টেন্স অব্দি যাবে, তারপর বাউন্স ব্যাক। আলফা পার্টিকেলের ভেতরে পজিটিভ চার্জ আছে, আলফা পার্টিকেলের ভেতরে পজিটিভ চার্জ আছে, নিউক্লিয়াসেও পজিটিভ চার্জ আছে, পজিটিভ রিপালশন হবে, বিকর্ষণ হবে, ফলে আলফা পার্টিকেল যখন ছুটে যাবে কাছাকাছি একটা সার্টেন ডিস্টেন্স অব্দি যাবে, তারপরে যেতে পারবে। সেই ডিস্টেন্সটা ডি, তারপর 180 ডিগ্রি ঘুরে বিকর্ষণ বলের জন্য ছিটকে বেরিয়ে আসবে। এই ডিটাকে বলা হয় ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। এবার এই ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, নিকটতম দূরত্ব, সেটা আমরা ক্যালকুলেট করবো কি করে। ধরা যাক এই আলফা পার্টিকেলটা যেটা নিউক্লিয়াসকে ডাইরেক্টলি হেড অন কলিশনের দিকে যাচ্ছিল সরাসরি, তার কাইনেটিক এনার্জি ছিল এটা কেই, আমি এটাকে E1 ধরে নিলাম। এবার সেটা যখন নিউক্লিয়াসের দিকে যাচ্ছে, নিয়ারেস্ট সব থেকে কাছে গেছে ডি ডিস্টেন্সে গিয়ে মুহূর্তের জন্য সেটা থামলো, তারপর সেটা ব্যাক করলো। অ্যাজ ইফ ক্লাস 11-এ নর্মাল ক্লাসিক্যাল মেকানিক্স পড়ার সময় আমরা দেখেছিলাম একটা বলকে যদি উপর থেকে ছুঁড়ে দেওয়া হয় উইথ সাম ভেলোসিটি ভি, তাহলে একটা সার্টেন ডিস্টেন্স অব্দি সে ওঠার পর মুহূর্তের জন্য থামে, তারপর আবার নিচে পড়ে। সেখানে এনার্জি দিয়ে যদি ব্যাপারটাকে ভাবা যায়, এই হাইটে তার যা পোটেনশিয়াল এনার্জি ছিল সেটাই ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, যদি এয়ার রেজিস্ট্যান্সকে কনসিডার করা না হয়। তো এখানে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি সেম ছিল। ঠিক এই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগাতে চলেছি। এখন এখানে কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ধরে নিচ্ছি E1। সেটা যখন নিউক্লিয়াসের কাছাকাছি গিয়ে ক্লোজেস্ট ডিস্টেন্স যেরকম বার করতে চাইছি, ক্লোজেস্ট ডিস্টেন্স ধরে নিচ্ছি, তাহলে ক্লোজেস্ট ডিস্টেন্সে যাওয়ার পর এই পয়েন্টটার নাম দেওয়া যায় পি। পি তে কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জি কত? ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, তড়িৎ স্থিতিশক্তি
কিভাবে ক্যালকুলেট করব? পরিস্থিতি সূত্র বার করার রাস্তা হচ্ছে 1/4πε0 Q1 Q2 R। এই ফর্মুলা দিয়ে পোটেনশিয়াল এনার্জিটা বেরোবে। এখানে Q1 টা হচ্ছে আলফা পার্টিকেলের চার্জ প্লাস 2e, আর Q2 টা হচ্ছে গোল্ড নিউক্লিয়াস, গোল্ডের বদলে প্লাটিনাম হতে পারে, অন্য কোনো এলিমেন্টও হতে পারে, সেখানে z নাম্বার অফ প্রোটনস আছে প্লাস ze, প্লাস zeটা Q2, ডিসটেন্স d। তাহলে ফর্মুলাটাকে মডিফাই করলে 1/4πε0 2e আলফা চার্জ ইনটু ze নিউক্লিয়াসের চার্জ ডিভাইডেড বাই d। তে তাহলে কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জি এত। আলফা পার্টিকেলটা যখন নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে ছিল, মানে একদম ইনিশিয়াল স্টেজে, এই পয়েন্টটার নাম দেওয়া যাক m। at m কাইনেটিক এনার্জি E1 লিখতে পারি, হাফ mv স্কয়ার লিখতে পারি, মাস ইনটু ভেলোসিটি স্কয়ার। পোটেনশিয়াল এনার্জি যেটা যেহেতু অনেক দূরে 0, পোটেনশিয়াল এনার্জি এই ফর্মুলাটাই আমরা ভাবছি। আরটা নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে, আর এর ভ্যালু নেক্সট টু ইনফিনিটি, ফলে পোটেনশিয়াল এনার্জি 0। তাহলে এখানকার টোটাল এনার্জি আর এখানকার টোটাল এনার্জি ইকুয়াল করে দিলে ইকুয়েটিং এনার্জিস কি পাবো? হাফ mv স্কয়ার ইকুয়াল টু 1/4πε0 2ze স্কয়ার বাই d। ডিটাকে কোণাকুণি তুলে নিলে ডিটা বেরিয়ে গেল 4 হয়ে যাবে। তাহলে ডিটা এসে যাচ্ছে, ডিটা এসে গেল 2ze স্কয়ার বাই 4πε0 into half mv স্কয়ার। 2 টাকে উপরে তুলে ডিসটেন্সের ফাইনাল এক্সপ্রেশন চলে আসছে 4ze স্কয়ার বাই 4πε0 into mv স্কয়ার। 4 কাটতেই পারতাম, কিন্তু 4πε0 ফোরটা কাটলাম না, কারণ আমরা জানি 1/4πε0 একটা পার্টিকুলার ভ্যালু আছে, 9 × 10⁹ ক্যালকুলেশনে সুবিধা হবে। শুধু শুধু ফোরটা কাটলে ε0 অত বড় ভ্যালু 8.854 10⁻⁻12 অত বড়টা বসিয়ে ক্যালকুলেশন করাটা অসুবিধা হবে, তাই এখানে 4πε0টা থাকে। তো আমাদের বেরিয়ে গেল ডিসটেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচের ফাইনাল এক্সপ্রেশন। এবার নেক্সট আমরা যে ক্যালকুলেশনটা করব, তাহলে ডিসটেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচের পরে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমরা পরের স্ক্রিনে চলে যাব। এরপর ইমপ্যাক্ট প্যারামিটার কি সেটা একটু দেখে নেব। নেক্সট আমাদের স্লাইডটাতে লক্ষ্য করো, ওই একই রাদারফোর্ড এক্সপেরিমেন্টেরই এটা আরেকটা ডায়াগ্রাম, যেখানে একটা দুটো আলফা পার্টিকেলের ব্যাপারে দেখানো হয়েছে। একটা ভেলোসিটি v নিয়ে যাচ্ছে, সেটা নিউক্লিয়াসকে ডিরেক্টলি হিট করেনি, সামান্য উপর দিয়ে যাচ্ছে, এবং নিউক্লিয়াসের কাছাকাছি যাওয়ার ফলে সে অ্যাকচুয়ালি এরকম একটা রাস্তায় স্ক্যাটার করে বেন্ড হয়ে যায়। আর যদি কোনো আলফা পার্টিকেল ডাইরেক্টলি নিউক্লিয়াসের দিকে হেড অন কলিশন সরাসরি ধাক্কা মারার দিকে যেত, তাহলে তো আগের বাড়ি আমরা দেখলাম সেটা পুরোপুরি ধাক্কা তো টাচ তো করতো না, একটা কাছাকাছি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যেত, তারপর সেখান থেকে আবার ব্যাক করত, এবং সেই ডিস্টেন্সটা কত সেটা আমরা ক্যালকুলেট করব। এবার এখানে একটা ব্যাপার আছে, ইমপ্যাক্ট প্যারামিটার। আমরা নেক্সট যেটা জানবো, এটা ডেফিনেশনটা আমি বলে দিচ্ছি। ইমপ্যাক্ট প্যারামিটার কি জিনিস? ইমপ্যাক্ট প্যারামিটারের ডেফিনেশনটা হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ভেলোসিটি যখন ইনিশিয়াল স্টেজ আলফা পার্টিকেলটা ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এই ভেলোসিটি ভেক্টরটা যে ডিরেকশনে আছে, আলফা পার্টিকেলটা নিউক্লিয়াসের কাছে যাওয়ার পরে স্ক্যাটার করে গেল, বেঁকে গেল, দ্যাটস ফাইন, বেঁকে গেল, কোনো সমস্যা নেই।
শুরুতে ভেলোসিটি ভেক্টরটা যে ডিরেকশনে ছিল সেইটার সেন্ট্রাল অফ নিউক্লিয়াসের সেন্টার কেন্দ্র থেকে সেই ভেলোসিটি ভেক্টরের ডিস্টেন্সটা কত, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বি। এই ডিস্টেন্সটাকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলবো, এটাই আমাদের ইম্প্যাক্ট প্যারামিটার। ইম্প্যাক্ট প্যারামিটার হচ্ছে perpendicular distance of velocity vector, perpendicular distance of velocity vector from the center of the nucleus. এবার সেই বি এর ভ্যালুটা এখানে একটা এক্সপ্রেশন দেখানো আছে। এক্সপ্রেশনের ডেরিভেশনটা আমাদের কোর্সের বাইরে, এইচএস এর কোর্সের বাইরে। থিটাটা স্ক্যাটারিং অ্যাঙ্গেল, ছবি থেকে দেখা যাচ্ছে যতটা অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে। নিউক্লিয়াসের কাছাকাছি যদি আলফা পার্টিকেলটা যায় তাহলে পজিটিভ রিপালশনের জন্য আলফা পার্টিকেলের ওয়ে অফ ট্রাভেল যে রাস্তায় ছিল তার থেকে খানিকটা বেন্ড হয়ে যাবে, এরকম বেন্ড হয়ে যাচ্ছে। এই যে ডিরেকশনে বেন্ড হয়ে গেল সেই অ্যাঙ্গেলটাকে আমরা স্ক্যাটারিং অ্যাঙ্গেল বলছি। এই স্ক্যাটারিং অ্যাঙ্গেল থিটা ধরে নিয়ে এখানে ইম্প্যাক্ট প্যারামিটারের একটা ফর্মুলা দেখানো আছে। বাকি সিম্বলগুলোর মানে তো মোটামুটি ক্লিয়ার, জেডই নিউক্লিয়াসের চার্জ, মাস এম আলফা পার্টিকেলের মাস, ভিটা তার ভেলোসিটি এটসেট্রা। যদি আলফা পার্টিকেলটা 180 ডিগ্রি ঘুরে যায়, এই কেসটা কনসিডার লক্ষ্য করো। ফার্স্ট কেস থিটাটা 180 ডিগ্রি, স্ক্যাটারিং অ্যাঙ্গেল 180 ডিগ্রি কথার মানে সে সরাসরি ধাক্কা মারতো, কিন্তু সেটা তো সম্ভব নয়, সে একটা নির্দিষ্ট ডিস্টেন্স গিয়ে ফিরে গেল। থিটা যদি 0 হয় তার মানে সেই আলফা পার্টিকেলকে এই রেখা বরাবর যেতে হয়, ছবিটি যেটা দেখতে পাচ্ছ এই রেখার ক্ষেত্রে বিটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, যেহেতু রেখাটা ডাইরেক্টলি সেন্টারকেই অরিজিনকেই নিউক্লিয়াসের সেন্টারের দিকেই যাচ্ছে, ব্যাসার্ধ বরাবর আছে, তাই এর বেলায় বিটা 0 হবে, থিটাটা 180। সেটা আমাদের ফর্মুলা থেকে উঠে আসছে, থিটার জায়গায় 180 বসালে ইম্প্যাক্ট প্যারামিটার বি 0 আসছে। আর থিটাটা যদি 0 হয়, অর্থাৎ যদি স্ক্যাটারিং নাই হয়, অর্থাৎ যদি নিউক্লিয়াসের কাছাকাছি প্লাস চার্জ ছিল, আলফা পার্টিকেলটা নিউক্লিয়াসের কাছাকাছি নয়, অনেকটা দূর দিয়ে গেছে, অনেকটা দূর দিয়ে, তার কোনো স্ক্যাটারিং হলোই না, সেক্ষেত্রে এই ইম্প্যাক্ট প্যারামিটারের ভ্যালুটা ইনফিনিটি আসবে, অর্থাৎ নিউক্লিয়াসের রেসপেক্টে ইনফাইনাইট ডিস্টেন্স দিয়ে যাবে। ইনফাইনাইট কথা মানে নিউক্লিয়াসের সাইজ এমনিতেই খুব ছোট, তার ক্ষেত্রে 10 to the power -3 -4 মিটারটাও ইনফাইনাইট ডিস্টেন্স ধরা যেতে পারে। তাহলে এই ইম্প্যাক্ট প্যারামিটারের ফর্মুলা থেকে আমাদের ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করার বিষয়টা গেল। সুতরাং রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে আমরা তাহলে দুটো জিনিস দেখলাম, মোটামুটি সামারি করে ফেললে। সেটা হচ্ছে রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং থেকে নিউক্লিয়াস এবং তার চারপাশে ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। আলফা পার্টিকেল কতটা বেগবে, কতটা কাছে যেতে পারে, এই দুটো বিষয় এলো। যতটা কাছে যেতে পারে তাকে ডি দিয়ে দেখানো হলো, এই ডিটা আমাদের ক্যালকুলেশন হয়েছে এর আগে, এবং বি কে গেলে তাকে স্ক্যাটারিং অ্যাঙ্গেল বলে, এবং সেক্ষেত্রে ইম্প্যাক্ট প্যারামিটার বলে আরেকটা নতুন কনসেপ্ট শেখা। এবার রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে আমরা কিছু ডিফেক্টস দেখব। নেক্সট চলে যাব, সরি, এবার দেখো রাদারফোর্ডের মডেলের ডিফেক্টস। রাদারফোর্ড মডেলের ডিফেক্টস কি কি সমস্যা দেখা ডিফেক্টস। প্রথম যে সমস্যাটা হলো, ফার্স্ট প্রবলেম যেটা রাদারফোর্ডের ডিফেক্টস ধরা পড়লো, সেটা হচ্ছে যখন নিউক্লিয়াসের চারপাশে একটা ইলেকট্রন রিভলভ করার কথা উঠে এলো, ইলেকট্রন চারপাশে কথা বলেছে, তখন ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স এর একটা সমস্যা তৈরি করে। ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স এর মত অনুযায়ী ইলেকট্রন যারা কিনা চার্জ পার্টিকেল, তাদের যদি একটা সার্টেন ভেলোসিটি থাকে এবং সেই ভেলোসিটিটা যদি কন্টিনিউয়াসলি ডিরেকশন চেঞ্জ করে, অর্থাৎ অ্যাক্সিলারেশন, ভেলোসিটির ভ্যালু যদি সেম থাকে
তাহলেও ডিরেকশন চেঞ্জ করা মানে অ্যাক্সিলারেশন। তো চার্জ পার্টিকেল যদি অ্যাক্সিলারেট হয়, চার্জ পার্টিকেল যদি অ্যাক্সিলারেট হয় তাহলে তার এনার্জি, ইট রেডিয়েটস এনার্জি। এটা ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স এর একটা ল। এখন এই লটা, এই রুলটা ইলেকট্রনের ক্ষেত্রে ভ্যালিড নয়, কিন্তু সেটা রাদারফোর্ডের মডেল থেকে জানা যাচ্ছে। তো যদি সত্যি এনার্জি এমিট করে, এনার্জি যদি কমতে থাকে, তাহলে ইলেকট্রন এরকম একটা স্পাইরাল পথে, এরকম একটা বেঁকতে বেঁকতে স্পাইরাল পথে নিউক্লিয়াসের উপরে এসে পড়ার কথা, এবং ব্যাপারটা 10⁻⁻8 সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়ার কথা, অর্থাৎ 10 ন্যানোসেকেন্ড। সেটা হয় না 10 ন্যানোসেকেন্ডের ভেতর, তাহলে তো অ্যাটমের এক্সিস্টেন্সই থাকবে। ইলেকট্রন যদি সবই এসে শেষ পর্যন্ত নিউক্লিয়াসের উপর এসে পড়ে এবং এতটা কম সময়ের মধ্যে, তাহলে তো অ্যাটমসের কোনো অস্তিত্ব থাকারই কথা নয়। কিন্তু সেটা বাস্তবে হয়। কেন হয় না সেইটা কিন্তু রাদারফোর্ড মডেলের কোনো এক্সপ্লেনেশন পাওয়া যায়। তাহলে ফার্স্ট হচ্ছে ইলেকট্রনস শুড emit energy and atoms should not exist, but this does not happen. Atoms to exist করে, খুব ভালোভাবেই করে, but atoms exist. তাহলে এই একটা ডিফেক্ট ধরা। দ্বিতীয় যে ডিফেক্ট স্পেকট্রাল লাইন নিয়ে রাদারফোর্ড মডেল থেকে সেকেন্ড আরেকটা ডিফেক্ট একটা হলো রাদারফোর্ড মডেল cannot explain spectrum. এই দুটো ডিফেক্টকে রিকভারি করার জন্য, এগুলো মেকআপ করার জন্য আমরা নেক্সট রাদারফোর্ড মডেলের পরবর্তী মডেলে চলে যাব, যেটা বোরস অ্যাটমিক মডেল। তাহলে রাদারফোর্ড মডেল অ্যাটমিক মডেল, প্রথম একটা অ্যাটমিক মডেল যেটা থমসন অ্যাটমিক মডেলটাকে তার ত্রুটিগুলোকে রিকভারি করে কিছু পরমাণু সম্পর্কে, অ্যাটমস সম্পর্কে কিছু ধারণা দিল, অ্যাটমসের ভেতরটা কেমন দেখতে। কিন্তু তার মডেলের ভেতরেও কিছু ডিফেক্ট ধরা পড়লো, এবং সেই ডিফেক্টগুলো রিকভারি করার জন্য আমরা নিলস বোরের পরবর্তী অ্যাটমিক মডেলের ডিসকাশনে থাকবো। তাহলে আমাদের নেক্সট আলোচনায় রাদারফোর্ডের পরে আসবে নিলস বোরের অ্যাটমিক মডেল। তাহলে এবার বোরস থিওরি স্টার্ট করব। এটা খুব ইম্পর্টেন্ট থিওরি, এতে অনেকগুলো ক্যালকুলেশনস আসবে, যে ক্যালকুলেশন গুলো আমরা এক এক করে করতে থাকবো। বোরস থিওরির প্রথমে আসবো কিছু পস্টুলেটস। নিলস বোর বেশ কিছু ব্যাপার স্যাপার প্রথমেই বলে দিলেন, বাংলায় যাকে স্বীকার্য বলে, অ্যাটমস সম্পর্কে প্রথমেই কিছু কথাবার্তা তিনি ধরে দিলেন। যেমন ফার্স্ট যে পয়েন্টটা এলো সেটা হচ্ছে যে ইলেকট্রনস আর ইন আ স্টেবল অরবিট। স্টেবল অরবিট কথাটার মানে রাদারফোর্ডের মডেল অনুযায়ী নিউক্লিয়াস তো আছে সেন্টারে, কিন্তু ইলেকট্রন চারপাশে কোথায় আছে সেটা সম্পর্কে নির্দিষ্ট কিছু বলা ছিল। বোর এই জায়গাতে একটা কারেকশন। বোর বললেন যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন গুলো যেখানে সেখানে থাকবে না, কিছু নির্দিষ্ট ওয়েল ডিফাইন্ড অরবিটস এর ভেতর থাকবে, যাদেরকে এনার্জি লেভেল শেলস বলা হয়। এবং এই অরবিটে ইলেকট্রন গুলো যখন থাকবে তখন তারা এনার্জি এমিট করবে। ইলেকট্রনস আর ইন এ স্টেবল অরবিট, they do not emit energy in this orbits. কেন এনার্জি এমিট করবে না সেটা ক্লাসিক্যাল থিওরি দিয়ে বোঝা যায়। এখানে কোয়ান্টাম মেকানিক্স এরও সূত্রপাত বলা যেতে পারে। কোয়ান্টাম মেকানিক্স এখান থেকেই স্টার্টিং হচ্ছে।
তাহলে ইলেকট্রন গুলো সোজা কথায় এই অরবিটে যখন ইলেকট্রন থাকবে তখন তারা এনার্জি এমিট করছে না। ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স যদিও বলেছে চার্জ পার্টিকেল অ্যাক্সিলারেট করলে এনার্জি এমিট করার কথা, কিন্তু ক্লাসিক্যাল থিওরি এক্ষেত্রে খাটবে না। নাম্বার 2, বোরের সেকেন্ড পস্টুলেট, অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রনস। অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে কি বোঝাচ্ছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্লাস 11 এ শেখা একটা কনসেপ্ট। অ্যাঙ্গুলার মোমেন্টাম সম্পর্কে আমি একটুখানি এখানে বলে নিই। অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম কে আমরা এল দিয়ে দেখাতাম, যেটা আই ওমেগা। আইটা ছিল জড়তা ভ্রামক, মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন আমরা এখানে আলোচনা করছি ইলেকট্রনস নিয়ে। নিউক্লিয়াসের পাশে কোন একটা পার্টিকুলার অরবিট, রেডিয়াসটা আর, সেখানে ইলেকট্রন রিভলভ করছে, ঘুরছে উইথ ভেলোসিটি ভি। তাহলে ইলেকট্রন যেহেতু খুব ছোট, বিন্দুর মতন ছোট, তাই তার ক্ষেত্রে জড়তা ভ্রামক আই, যেটা অ্যাকচুয়ালি লেখা উচিত সামেশন এম আর স্কোয়ার, কিন্তু ইলেকট্রন যেহেতু একটাই পয়েন্ট অবজেক্ট করে ধরছি, সামেশনটা আর থাকবে না। ইলেকট্রনের ক্ষেত্রে এম আর স্কোয়ার, মাস ইন্টু ডিস্টেন্স স্কোয়ার। আর ওমেগাটা হচ্ছে তার অ্যাঙ্গুলার স্পিড ওমেগা। তো ওমেগার জায়গায় আমরা ইচ্ছে করলে ভি বাই আর লিখতে পারি। ভিটা লিনিয়ার ভেলোসিটি, ওমেগাটা অ্যাঙ্গুলার ভেলোসিটি, কৌণিক বেগ আর রৈখিক বেগ। বসিয়ে দিলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বেরিয়ে যাবে এম আর স্কোয়ার ইন্টু ভি বাই আর। দুটো আর ক্যান্সেল হয়ে গিয়ে এম ভি আর। এই গেল অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা ফর ইলেকট্রনস। ইলেকট্রন তো বোর বলছে এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এম ভি আর, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইজ ইন্টিজার multiple of h by 2 pi. What is h? h টা হলো প্লাঙ্কের কনস্ট্যান্ট। তাহলে ফর্মুলাটা এরকম দাঁড়ালো angular momentum mvr equal to n times h by 2 pi. n টা হলো 0 1 2 etc. এখান থেকে এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করার একটা রাস্তা পাওয়া গেল। এটা বোরের সেকেন্ড পস্টুলেট। এই ব্যাপারে বলে রাখি h by 2 pi, h by 2 pi এই কনস্ট্যান্টটাকে h ক্রস বা h কাট বলে অনেক সময়, এবং h এর ভ্যালুটা 6.62 10 to the power -34 জুল সেকেন্ড। আচ্ছা, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি করে ইলেকট্রনে বার করতে হয়? বোরের সেকেন্ড পস্টুলেট থেকে এটা পাওয়া। এই জিনিসটা প্রুফ করা যেতে পারে, এর একটা প্রুফ দেখা যেতে পারে ডি ব্রয় হাইপোথিসিস থেকে। সেটা যখন ডি ব্রয়ের আলোচনা হবে, ডি ব্রয় হাইপোথিসিস, সেই জায়গা থেকে আমরা এই প্রমাণটা দেখি। আপাতত এটাকে বোরের পস্টুলেট বলে ধরে নিই। এটা হলো সেকেন্ড পস্টুলেট। থার্ড আরেকটা যে পস্টুলেটস আছে উপরটায় লিখে দিচ্ছি। থার্ড পস্টুলেট বলছে যখন এনার্জি ট্রানজিশন হবে, বোরের মত অনুযায়ী ইলেকট্রন গুলো তো আর যেখানে সেখানে থাকে না, তারা নির্দিষ্ট অরবিটের মধ্যে ঘটে। অরবিট গুলোর এনার্জি লেভেলস বলা হয়। ইলেকট্রন যদি একটা থেকে আরেকটা সেলে যায়, নিচ থেকে উপরেও যেতে পারে, উপর থেকে নিচেও আসতে পারে। ট্রানজিশন, ইলেকট্রন যদি ট্রানজিশন হয়, during transition electrons absorb or emit radiation whose energy is the difference of energy
between two energy levels. এর মানে হচ্ছে যে যখন ইলেকট্রন একটা অরবিট থেকে আরেকটা অরবিটে ট্রানজিট করবে অর্থাৎ যাওয়া আসা করবে, তখন দুটো অরবিটের যে এনার্জি লেভেল, দুটো অরবিটের প্রত্যেকের নির্দিষ্ট এনার্জি থাকে, সেই এনার্জি ডিফারেন্সটাই হবে যতটা রেডিয়েশন সে এমিট করছে তার এনার্জি। তো এটাকে একটা ইকুয়েশন ফর্মে লিখলে, আমি এখানে দুটো অরবিট দেখিয়েছি ছবিতে, একটা ধরা যাক mth অরবিট আর একটা nth অরবিট। হায়ার অরবিট n, লোয়ার অরবিট m, en মাইনাস em দুটোর মধ্যে এনার্জি ডিফারেন্স ইকুয়াল টু h। কথার মানে হচ্ছে n থেকে m এ যদি কোনো ইলেকট্রনের ট্রানজিশন হয়, n থেকে m এ যদি ইলেকট্রন নেমে আসে, তাহলে হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে নামছে, এক্সট্রা যে এনার্জিটা সে ছেড়ে দেবে, রিলিজ করবে, সেটা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আকারে বেরোবে, এবং তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি এই সিউ ফর্মুলা দিয়ে পাওয়া যায়। আবার যদি উল্টোটা, m লেভেলে কোনো একটা ইলেকট্রন ছিল m স্তরে mth অরবিটে, তাকে আমার nth অরবিটে পাঠাতে হবে, নিচ থেকে ওপরে পাঠাতে হবে। তার জন্য তাকে এনার্জি দিতে হবে, সেই এনার্জিটাও ওই দুটোর যে অরবিটের এনার্জি লেভেলের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্স থেকে জানা যায়। তো en মাইনাস em ইকুয়ালস টু h, এটা আমাদের থার্ড পস্টুলেট। এবার এই পস্টুলেটস গুলো কাজে লাগিয়ে আমরা বোরস থিওরি থেকে টোটাল একটা হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে কি কি হয় সেটা দেখবো। তো এই গেল আমাদের পরে তিনটে পস্টুলেট, এবার এগুলো কাজে লাগিয়ে বাকি ক্যালকুলেশনস গুলো দেখা যায়। আচ্ছা, এরপর আমরা বোরের থিওরি অনুযায়ী অ্যাটমের রেডিয়াস, ভেলোসিটি, এনার্জি ক্যালকুলেশনটা দিকে যাব। আচ্ছা, বোরের থিওরিতে মোটামুটি যেটা দেখা গেল সেটা হচ্ছে একটা অ্যাটমের সেন্টার থাকে যাকে নিউক্লিয়াস বলে, সেখানে যদি জেড নাম্বার অফ প্রোটনস থাকে, মানে পরমাণুটার যদি পরমাণু ক্রমাঙ্কটা জেড হয়, অ্যাটমিক নাম্বারটা জেড হয়, তাহলে জেড নাম্বার অফ প্রোটনস থাকবে, পজিটিভ চার্জ প্লাস জেডি। তার চারপাশে যদি একটা ইলেকট্রন সার্কুলার অরবিটে রিভলভ করে, ঘোরে, সেই ইলেকট্রনের ভেলোসিটিটা যদি হয় vn, আর সেই কক্ষপথের ব্যাসার্ধটা যদি হয় rn, তাহলে সেই ইলেকট্রনের সেই কক্ষপথটার মানে nth কক্ষপথের ব্যাসার্ধ কত, বেগ কত ইত্যাদি ক্যালকুলেশন করব। এখন বোর যখন এই ক্যালকুলেশনটা করছিলেন তখন সেটা ধরেছিলেন যে সব পরমাণুর ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যাবে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে বোরের এই থিওরিটা, যেটা আমরা এখন আলোচনা করব, সেটা শুধুমাত্র সিঙ্গেল ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে চলবে, অর্থাৎ যাদের ক্ষেত্রে একটা করে ইলেকট্রন আছে, যেমন হাইড্রোজেনের আছে, বা হিলিয়াম আয়নের ক্ষেত্রে হবে, লিথিয়াম আয়নের ক্ষেত্রে হবে, এটসেট্রা। তো বোরের এই ক্যালকুলেশনটাতে আমরা এক এক করে এগোবো। প্রথমে রেডিয়াস ক্যালকুলেশনের দিকে যাব। কাজটা শুরু করার আগে বোরের যে দ্বিতীয় পস্টুলেট, দ্বিতীয় যে স্বীকার্য, তিনটে স্বীকার্যর ভেতর, সেই সেকেন্ড পস্টুলেটটা কি ছিল, যে কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। এটাকে কোয়ান্টাইজেশন কন্ডিশনও বলে, কোয়ান্টাইজেশন কন্ডিশন। এখন এই শর্তটা ব্যবহার করব এখানে। অবশ্য n তম কক্ষপথ nth অরবিটের কথা বলা হচ্ছে, যার রেডিয়াস rn এবং সেখানে ভেলোসিটি vn। তো এখান থেকে ভেলোসিটির এক্সপ্রেশনটা ব্যবহার করা হবে, আগে থেকে এখানে বার করে থাকি 2 পাই m r। এবার ক্যালকুলেশনের শুরুতে ছবিটা থেকে কয়েকটা বেসিক জিনিস বুঝে নিই। ইলেকট্রনটা যখন বৃত্তাকার পথে ঘুরছে, rn ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে, তখন কেন্দ্রে থাকা নিউক্লিয়াস, যেটা পজিটিভ চার্জ, এই ইলেকট্রনকে আকর্ষণ করবে। ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, কুলম্ব অ্যাট্রাকশন, 1/4πε0 q1 q2 r², ফর্মুলাটা আমরা সবাই জানি। আর যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, সুতরাং একটা অপকেন্দ্র বলও থাকবে, সেন্ট্রিফিউগাল ফোর্স mv²/r। দুটো যদি সমান হয়, ইলেকট্রনটা
স্টেবল ভাবে অরবিটে ঘুরবে, কুলম্ব অ্যাট্রাকশন আর ওই সেন্ট্রিফিউগাল ফোর্স এফসি ড্যাশ দুটো ইকুয়াল হবে। তো এফসি, তাহলে এফ সিটা হলো কুলম্ব অ্যাট্রাকশন। কুলম্ব অ্যাট্রাকশন কার কার মধ্যে কুলম্ব অ্যাট্রাকশনটা হচ্ছে? অরবিটে থাকা ইলেকট্রন আর সেন্টারে থাকা জেড নাম্বার অফ প্রোটনস। তো সেই অ্যাট্রাকশনের ফর্মুলাটা কি হবে? 1/4 পাই ইপসাইলন নট ই ইন্টু জেড ই বাই আর এন স্কোয়ার, ই ইন্টু জেড ই বাই আর এন স্কোয়ার। এই কুলম্ব অ্যাট্রাকশন ছাড়া আর একটা যে সেন্ট্রিফিউগাল ফোর্সের কথা বললাম, যেটা ইলেকট্রনকে বাইরে ছিটকে দেওয়ার চেষ্টা করছে, সেটা কত? এফসি ড্যাশটা কত? এফসি ড্যাশটা হচ্ছে সেন্ট্রিফিউগাল অপকেন্দ্র বল সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা এম ভি এন স্কোয়ার বাই আর এন। দুটো যদি সমান হয়, therefore 1/4 পাই ইপসাইলন 0 জেড ই স্কোয়ার বাই আর এন স্কোয়ার ইকুয়াল টু এম ভি এন স্কোয়ার বাই আর এন। দুপাশ থেকে আর এন একটা ক্যান্সেল হয়ে গেল, গিয়ে আর এন এর এক্সপ্রেশনটা এসে গেল জেড ই স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন নট এম ভি এন স্কোয়ার। কিন্তু এই এক্সপ্রেশনটা ব্যবহার করা যাবে না, মানে রেডিয়াসের এটাই ফাইনাল এক্সপ্রেশন নয়। তার কারণ ফাইনাল এক্সপ্রেশনে কনস্ট্যান্ট ছাড়া কিছু থাকবে না, অ্যাটম বেসড কনস্ট্যান্ট, মানে একটা নির্দিষ্ট অ্যাটমের ক্ষেত্রে যা যা কিছু ধ্রুবক হতে পারে। তো জেড তো নির্দিষ্ট অ্যাটম হলে জেড এর ভ্যালুটা ফিক্সড হবে, ইটা ইলেকট্রনের চার্জ সেটাও কনস্ট্যান্ট, ইপসাইলন নট এম এগুলো সবই কনস্ট্যান্ট, এমটা মাস অফ ইলেকট্রন। কিন্তু ভি এনটা তো ভেলোসিটি, ভেলোসিটিটা তো অরবিট টু অরবিট আলাদা হবে। যেমন আমরা এখানে ভি এন ধরেছি, ভি এনটা হচ্ছে এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ গতিবেগ। যদি কক্ষপথটা 1 নম্বর হয় কিংবা 2 নম্বর হয় কিংবা 3 নম্বর হয়, তাহলে বেগের ভ্যালুটা পাল্টে যাবে। সুতরাং ভি এনটাকে রাখা যাবে না। এই ভি এন কে সরানোর জন্য আগে থেকেই বোরের কোয়ান্টাইজেশন কন্ডিশন ব্যবহার করে আমরা ভি এন এর একটা এক্সপ্রেশন বার করে রেখেছি। এই ভি এন এর এক্সপ্রেশনটাকে এখানে ব্যবহার করব। তো ভি এন এর এক্সপ্রেশনটা লিখলে তাহলে ফর্মুলাটা ফাইনালি দাঁড়াবে জেড ই স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন নট এম ভি এন এ স্কোয়ার মানে হলো এন স্কোয়ার এইচ স্কোয়ার পাই এম, সরি একটু ভুল হলো, পাই এম নয়, এন স্কোয়ার এইচ স্কোয়ার উপরে চলে যাবে 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর এন স্কোয়ার। অনেকটাই কাটাকুটি হবে, যেমন পাই একটা কাটবে, 4টা কেটে যাবে, এম একটা কাটবে, দুপাশ থেকে একটা করে আর এন কাটবে, কেটে রেডিয়াসের ফাইনাল এক্সপ্রেশনটা এসে গেল ইপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই পাই এম জেড ই স্কোয়ার। এই এক্সপ্রেশনটা ব্যবহার করা যেতে পারে, এখানে প্রায় সবকিছুই কনস্ট্যান্ট, সুতরাং রেডিয়াসের এটাই হলো ফাইনাল এক্সপ্রেশন। এখন এই এক্সপ্রেশনটা ব্যবহার করার ক্ষেত্রে জেডটা পরমাণু অনুযায়ী আলাদা হবে। যেমন হাইড্রোজেন হলে জেড এর জায়গায় 1 বসবে, হিলিয়াম লিথিয়াম এটসেট্রা ক্ষেত্রে চেঞ্জ হবে। আর এনটা অরবিট অনুযায়ী, ফার্স্ট অরবিট সেকেন্ড অরবিট বা ফার্স্ট সেল সেকেন্ড সেল অনুযায়ী এন এর ভ্যালু 1 2 বসতে থাকবে। তো এই এক্সপ্রেশনটার একটা শর্টকাট একটু দেখে নেব। এখন এখানে আমি রেডিয়াসের এক্সপ্রেশনটাকে আলাদা করে লিখে রাখছি, এটা আমাদের কাজে লাগবে। আগের পেজে রেডিয়াসের যে এক্সপ্রেশনটা দেখলাম ইপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার পাই এম জেড স্কোয়ার, সেটাকে আমি পরের পেজে লিখে রাখছি। রেডিয়াসের এক্সপ্রেশনটা ইপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার পাই এম জেড ই স্কোয়ার, এটা আমাদের কাজে লাগবে। ফর হাইড্রোজেন জেড এর ভ্যালুটা, হাইড্রোজেন হলে জেড এর ভ্যালুটা 1, আর যদি ফার্স্ট সেল হয়, ফার্স্ট অরবিট হলে
এন এর ভ্যালুটা 1, তখন রেডিয়াসের এক্সপ্রেশনটা আসে ইপসাইলন 0 এইচ স্কোয়ার বাই পাই এম ই স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে 0.53 অ্যাংস্ট্রম এটা আসবে। তো এক্সপ্রেশনটাকে বাকিটার জায়গায় 0.53 ব্যবহার করলে এই রেডিয়াসের যে জেনারেল ফর্ম সেটাকে লেখা যায় এন আর জেডটাকে বাদ দিয়ে, মানে এন স্কোয়ারটা আর জেডটাকে রেখে দিলে বাকিটা ইপসাইলন 0 এইচ স্কোয়ার পাই এম ই স্কোয়ার এই সবটা 0.53 অ্যাংস্ট্রম হয়ে যাচ্ছে। এটা গেল রেডিয়াসের এক্সপ্রেশন, এটা আমাদের ব্যবহার করব। আচ্ছা, এবার তাহলে এই যে রেডিয়াসের ফাইনাল বেরিয়ে গেল, এরপর চলে যাব আমরা ভেলোসিটি ক্যালকুলেশন করার জন্য। ভেলোসিটি কি করে বার করতে হবে? ভেলোসিটি বার করার ক্ষেত্রে বোরস কোয়ান্টাইজেশন কন্ডিশন থেকে যেটা বার করা আছে ভিএন এর এক্সপ্রেশন, এটাকে ইউজ করব। কিভাবে ইউজ করব? ভেলোসিটির ক্ষেত্রে ভেলোসিটি অফ nth অরবিট, nth অরবিটের ভেলোসিটি কি হচ্ছে? vn ইকুয়াল টু nh বাই 2 পাই mrn, এই এক্সপ্রেশনটাকে ব্যবহার করছি। nh বাই 2 পাই mrn, এখানে rn এর জেনারেল ফর্মটা বসালে nh বাই 2 পাই m, rn এর এক্সপ্রেশনটা বসালে ইপসাইলন 0 n স্কোয়ার এইচ স্কোয়ার উপরে যাবে পাই এম জেড স্কোয়ার। পাই এমটা ক্যান্সেল হয়ে গেল, একটা করে এন এইচও কেটে যাচ্ছে, গিয়ে ফাইনালি দাঁড়ালো জেড ই স্কোয়ার বাই 2 ইপসাইলন 0 এন এইচ। এটা ভেলোসিটির ফাইনাল ফর্ম। দেখে নেওয়া যাক এটা হাইড্রোজেনের জন্য বা অন্য অ্যাটমের জন্য কিরকম আকার ধারণ করে। তো ভেলোসিটির ফাইনাল ফর্মটা এলো, ভেলোসিটির ক্ষেত্রে জেড ই স্কোয়ার বাই 2 ইপসাইলন নট এন এইচ। যদি জেড আর এনটাকে বাদ দিই, জেড আর এনটাকে বাদ দেবো মানে হাইড্রোজেন হলে তো জেডটা 1 হবে, আর যদি ফার্স্ট সেল হয় তাহলে এনটাও যদি আমি 1 লিখি, তাহলে ভেলোসিটির এক্সপ্রেশনটা দাঁড়াবে ফর হাইড্রোজেন ই স্কোয়ার বাই 2 ইপসাইলন 0 এইচ। ইন্টারেস্টিং হচ্ছে এই ভেলোসিটির ভ্যালুটা 2.18 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6। এই ভ্যালুটা যথেষ্ট বড়, প্রায় আলোর বেগের কাছাকাছি। এটাকে যদি আলোর বেগ দিয়ে ভাগ করে দিই, এই ভেলোসিটির ভ্যালুটাকে যদি আলোর বেগ দিয়ে ভাগ করি লাইট ভেলোসিটি দিয়ে, লাইট ভেলোসিটি জানো সবাই 310 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, তাহলে এটা 1/137, 1/137 এরকম একটা ভ্যালু আসে। এই 1/137টার একটা আলাদা গুরুত্ব আছে, এটাকে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট বলে। ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট একটা নাম, আপাতত একটা নাম, কেন বলে কি বলে সেটা এখনই জানার দরকার নেই। ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট বলে, সিম্বলটা আলফা ইউজ করা যেতে পারে। তো ভেলোসিটির এই ভ্যালুগুলো মাথায় রাখতে হচ্ছে। তাহলে ভেলোসিটির ফাইনাল এক্সপ্রেশন এইটা, গতিশক্তি বার করার সময় এটা ব্যবহার করব। রেডিয়াসের ফাইনাল এক্সপ্রেশন এইটা ছিল। শর্টকাটে মনে রাখার জন্য এই ভ্যালুটা ব্যবহার করা যায় রেডিয়াসের বেলায়, আর ভেলোসিটির বেলায় শর্টকাটে মনে রাখার ক্ষেত্রে জেড বাই এনটাকে বাদ দিলে বাকি যেটা ই স্কোয়ার বাই 2 ইপসাইলন 0 এইচ, সেটাই তো হিসেব করে এত এলো, যাকে সি দিয়ে ভাগ করলে 1/137 হয়, তাহলে ইন্টু সি বাই 137 লেখা যেতে পারে। এটা শর্টকাটে মনে রাখার ক্ষেত্রে সুবিধা। তাহলে ভেলোসিটি বেরিয়ে গেল, রেডিয়াস বেরিয়ে গেল। এরপর চলে যাব কাইনেটিক এনার্জি। ভেলোসিটি যেহেতু বেরিয়ে গেছে, কাইনেটিক এনার্জি বার করাটা খুব সহজ। কাইনেটিক এনার্জি 12 mv² আসবে।
nth অরবিট, তাহলে vn স্কোয়ার, vn তো বার করা আছে, তাহলে হাফ m, vn টাকে স্কোয়ার করলে z ই স্কোয়ার বাই 2 ইপসাইলন 0 nh তার স্কোয়ার, পুরোটাকে স্কোয়ার করলে m z স্কোয়ার e টু দ্য পাওয়ার 4 বাই 8 ইপসাইলন 0 স্কোয়ার n স্কোয়ার h স্কোয়ার। এটা গেল কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন। এটাও আমাদের দরকার হবে, কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটাও কাজে লাগবে। তাহলে কাইনেটিক এনার্জির যে এক্সপ্রেশনটা পেলাম সেটা লিখে রাখি, নাম্বার 3। কাইনেটিক এনার্জির যে এক্সপ্রেশনটা পেলাম সেটা আগের পেজটায় দেখে নাও, mz স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 ইপসাইলন 0 স্কোয়ার n স্কোয়ার h স্কোয়ার। এর একটা শর্টকাট হয়, জেডটা হাইড্রোজেনের ক্ষেত্রে 1, অন্যদের ক্ষেত্রে আলাদা হবে। জেড আর এনটাকে বাদ দিলে বাকিটা একটা শর্টকাট হয়, সেটা একটু বাদে লিখছি। আগে পোটেনশিয়াল এনার্জিটা ক্যালকুলেশন করে, পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি কি করে ক্যালকুলেট করে? মূলত এনার্জি ক্যালকুলেশন হয় ওয়ার্ক ডান থেকে, কার্য থেকেই এনার্জি ক্যালকুলেশন হয়। তো আমরা ধরে নিচ্ছি যে অ্যাটমটার ক্ষেত্রে এই আলোচনাটা হচ্ছে সেটার সেন্টারে জেড নাম্বার অফ প্রোটনস আছে, আর চারপাশে আর এন রেডিয়াসের একটা অরবিটে ইলেকট্রন ঘুরছে। ইলেকট্রনটা শুরুতে অনেক দূরে ছিল, ইনফাইনাইট ডিস্টেন্সে ছিল, সেখানে তার এনার্জি কিছু ছিল না। সেই ইনফিনিটি থেকে তাকে এইখানে এনে বসানো হচ্ছে। ইনফিনিটি থেকে নিয়ে আসতে গিয়ে যতটা কাজ করতে হবে সেটাই পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ওয়ার্ক ডান টু মুভ ইলেকট্রন from infinity to the orbit। তো সেই ওয়ার্ক ডানটা বার করবো কি করে? এখন যখন নিয়ে আসছি ইলেকট্রনটাকে, এর উপর কি ফোর্স আছে? ইলেকট্রনের উপর, নেগেটিভলি চার্জড ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, কুলম্ব অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে কুলম্ব অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য ওয়ার্ক ডানটা হবে 1/4 পাই ইপসাইলন 0 z e স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ব্যাপারটা কেমন না, যখন অসীম থেকে ইনফিনিটি থেকে নিয়ে আসছি, ইনফিনিটিতে তো কোনো ফোর্স কাজ করছে না, কিন্তু রাস্তায় আস্তে আস্তে মাঝামাঝি কোনো একটা জায়গায় এসছি, তখন ডিস্টেন্সটা ছিল এক্স। ইলেকট্রনটা এখন এই পজিশনে আছে, ইনফিনিটিতে নয়, এগিয়ে এসছি, বেশ কিছুটা এগিয়ে এসছি। ডিস্টেন্স যখন এক্স, তখন ওর উপরে ফোর্সটা হচ্ছে এটা 1/4 পাই ইপসাইলন 0 z স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এই অবস্থা থেকে তাকে সামান্য একটু এগোনো হলো, অল্প একটু এগোনো হলো dx। এইটুকু ডিসপ্লেসমেন্টের জন্য কার্য ওয়ার্ক ডান কি করে বার করবো? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার পুরো রাস্তাটায়, ইনফিনিটি থেকে কক্ষপথ পর্যন্ত পুরো রাস্তাটায় এরকম dx অসংখ্য আছে, অসংখ্য, ইনফাইনাইট। সবকটা dx সরণের জন্য কার্য হবে এইটা। তাহলে টোটাল কার্য হবে সবকটা dx এর জন্য কার্যকে যোগ, যেটা এইটা। তাহলে পোটেনশিয়াল এনার্জি, এই ওয়ার্ক ডানটাই পোটেনশিয়াল এনার্জি। এই কার্যটাকে dw বললাম, অল্প সরণের জন্য কার্য। তাহলে পোটেনশিয়াল এনার্জি হবে টোটাল ওয়ার্ক ডান, মোট কার্য কত সেটা কি করে বেরোবে? ইনফিনিটি থেকে স্টার্ট করে আর এন এ গিয়ে শেষ হচ্ছে, স্টার্ট হচ্ছে ইনফিনিটি থেকে, শেষ হচ্ছে আর এন এ গিয়ে 1/4 পাই ইপসাইলন 0 z e স্কোয়ার বাই এক্স স্কোয়ার ডিএক্স। z স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন 0 বাইরে যাবে, 1/x স্কোয়ার কে ইন্টিগ্রেট করে লিমিট ফিমিট বসালে মাইনাস 1/4 পাই ইপসাইলন 0 z e স্কোয়ার। 1/x স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে কি হয়? মাইনাস 1/x হয়। লিমিট বসালে, x এর জায়গায় আর এন বসালে আর এন। আর এনটা হচ্ছে nth অরবিটের
রেডিয়াস, বেরিয়ে গেল পোটেনশিয়াল এনার্জি। এখনো পুরোপুরি বেরিয়ে গেল বলা যাচ্ছে না, কারণ আর এন এর ভ্যালুটা বসাতে হবে। তো আমাদের আর এন এর ভ্যালু ক্যালকুলেট করা আছে, আর এন nth অরবিটের ভ্যালু এটা ইপসাইলন 0 n স্কয়ার h স্কয়ার পাই m z স্কয়ার, এটা আমরা ওখানে ব্যবহার করব। তাহলে -1/4 পাই ইপসাইলন 0 z e স্কয়ার, সরি, ইপসাইলন 0 n স্কয়ার h স্কয়ার উপরে চলে গেল পাই m z স্কয়ার। অল্প কাটাকুটি হবে, যেমন পাইটা কেটে যাবে। তো ফাইনালি এক্সপ্রেশনটা এসে দাঁড়াবে মাইনাস পাই, সরি পাইটা তো কেটে গেছে, আমার এখানে কাটাকুটিতে এমটা কেটে ফেলেছিলাম, এখানে এমটা থাকবে। আরেকবার ফ্রেশ করে এই লাইনটা করে দিই, একটু ভুল হলো। আচ্ছা, -1/4 পাই ইপসাইলন 0 z e স্কয়ার, আর এন এর জায়গায় ইপসাইলন 0 n স্কয়ার h স্কয়ার উপরে চলে যাবে পাই m z e স্কয়ার। দুপাশ থেকে পাইটা ক্যান্সেল হলো, আর কিছু সেরকম কাটছে না। তাহলে ফাইনালি এক্সপ্রেশনটা দাঁড়ালো মাইনাস m z স্কয়ার ই টু দা পাওয়ার 4 বাই 4 ইপসাইলন 0 স্কয়ার n স্কয়ার h স্কয়ার। পোটেনশিয়াল এনার্জির এটাই ফাইনাল এক্সপ্রেশন। এইখানে লক্ষ্য করার বিষয়, কাইনেটিক এনার্জির যে এক্সপ্রেশনটা ছিল ওখানে লেখা রয়েছে, আমি তার তলায় পোটেনশিয়াল এনার্জিটা লিখে রাখছি, আমাদের কাজে লাগবে। -mz স্কয়ার ই টু দা পাওয়ার 4 বাই 4 ইপসাইলন 0 স্কয়ার n স্কয়ার h স্কয়ার। প্রায় একই, দুটো এক্সপ্রেশন প্রায় সমান, শুধু এখানে 8 আছে, এখানে 4 আছে, এখানে একটা মাইনাস আছে, ওখানে নেই। বাকি ভ্যারিয়েবলস গুলো m z e ইপসাইলন n h এইসব অ্যালফাবেটস গুলো দুই জায়গাতে সমান। স্বাভাবিক, দুটোই যেহেতু এনার্জি, তাহলে দুটোরই মাত্রাটা সমান হতে হবে, ডাইমেনশনটা সমান হতে হবে। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ এসে থাকে। এবার তাহলে দুটোকে যোগ করে টোটাল এনার্জি বার করে ফেলা যাক। টোটাল এনার্জিটা আমরা এখানে ক্যালকুলেট করে ফেলি। টোটাল এনার্জিটা আসবে পোটেনশিয়াল প্লাস কাইনেটিক, দুটোকে যোগ করলে mz স্কয়ার ই টু দা পাওয়ার 4 বাই ইপসাইলন 0 স্কয়ার n স্কয়ার h স্কয়ার, এটা তো কমন চলে গেল, ব্র্যাকেটের ভেতরে 1/8 মাইনাস 1/4, তার মানে মাইনাস আসবে একটা, 8 আসবে একটা নিচে। এটা গেল টোটাল এনার্জির ফাইনাল এক্সপ্রেশন। এবার এই যে টোটাল এনার্জিটা পেলাম, এখানে জেডটা পরমাণু অনুযায়ী আলাদা হয়, হাইড্রোজেনে 1, হিলিয়ামে 2 ইত্যাদি, আর এনটা কক্ষপথ অনুযায়ী আলাদা হয়। সুতরাং জেড আর এনটাকে বাদ দিলে বাকিটা যদি আমি আলাদা করে একটা লিখি, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এই দুটোকে আলাদা করে লিখি, তাহলে ব্র্যাকেটের মধ্যে থেকে যায় মাইনাস m e to the power 4 by 8 ইপসাইলন 0 স্কোয়ার h স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে -13.6 ইলেকট্রন ভোল্ট আসবে। এটা যদি সমস্ত ভ্যালুগুলো বসানো হয়, ইলেকট্রন ভোল্টে নিয়ে যাওয়া হয়, তাহলে ক্যালকুলেশনটা এটা। তাহলে এনার্জির এক্সপ্রেশনে আমি দুটোই লিখবো। টোটাল এনার্জির এক্সপ্রেশনে এসে গেল এইটা -mz স্কোয়ার ই টু দা পাওয়ার 4 বাই 8 ইপসাইলন 0 স্কোয়ার n স্কোয়ার h স্কোয়ার। আচ্ছা, এবার এই রিলেশনটাকে হাইড্রোজেন অ্যাটমের জন্য কি হবে? হাইড্রোজেন অ্যাটমের জন্য দেখো, ফর হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের জন্য টোটাল এনার্জির এক্সপ্রেশনটা হলো a স্কয়ার। ফর হাইড্রোজেন জেডটা হবে 1,
এনটাও যদি আমি 1 ধরি ফর ফার্স্ট অরবিট, তাহলে E1টা এসে গেল -m(e⁴)/8 ইপসাইলন 0 স্কোয়ার n স্কোয়ার h স্কোয়ার, যেটার ভ্যালুটা এক্ষুনি বলেছি -13.6 ইলেকট্রন ভোল্ট হচ্ছে। আচ্ছা, যদি এটা n = 2 হয়, আচ্ছা ফর nth অরবিট, nth অরবিট হলে এনার্জির এক্সপ্রেশনটা আসবে -m(e⁴), সরি এটা আর লেখার দরকার নেই। nth অরবিটের ক্ষেত্রে আমরা এইখান থেকে ভ্যালুটা নেব। nth অরবিটের ক্ষেত্রে nটা থাকবে, বাকি কিছু থাকবে না, তার জায়গায় বসবে -13.6 n²। খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, বহু কোয়েশ্চেনে এই সূত্রটা দরকার হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমি যদি বলি n = 1, n = 1 হলে এনার্জিটা হবে -13.6 ইলেকট্রন ভোল্ট। n = 2, n এর জায়গায় 2 হলে এনার্জিটা আসবে -13.6/4, 4 দিয়ে ভাগ করতে হবে, -13.6/4 equal to -3.4 eV। n = 3 হলে 9 দিয়ে ভাগ হবে, -13.6/9, যেটা -1.81 eV, এটসেট্রা। তাহলে বিভিন্ন সেলের এনার্জি জেনে যাচ্ছে। লক্ষ্য করো, গ্রাউন্ড লেভেলের এনার্জি এটা, ফার্স্ট মানে অরবিটের এনার্জি বেরিয়ে গেল, গ্রাউন্ড লেভেলের পরে প্রথম এক্সাইটেড স্টেট মানে দ্বিতীয় স্তর, দ্বিতীয় কক্ষপথ, তার এনার্জি এইটা, তৃতীয় কক্ষপথের এনার্জি এটা, চলতে থাকছে। আচ্ছা, সমস্ত এনার্জি নেগেটিভ, মাইনাসে আসছে। মাইনাসে আসার একটা কারণ আছে। নেগেটিভ সিম্বলটার কারণ কি, কেন নেগেটিভ সিম্বলটা আসছে? টোটাল এনার্জির এক্সপ্রেশনে মাইনাস কেন আসছে? এনার্জি মাইনাস মানে কি বোঝায়? নেগেটিভ সিম্বল signifies that electron is bound। ইলেকট্রনটা বাউন্ড, অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণে ইলেকট্রনটা আটকে আছে, বেরোতে পারছে। ইলেকট্রন ইজ বাউন্ড। যদি এই মাইনাস এনার্জিটার একটা খুব সুন্দর এক্সাম্পল আছে বোঝার জন্য। ধরা যাক একটা কুয়ো খোঁড়া হলো, ওয়েলের ভেতরে একটা অবজেক্ট পড়ে আছে, একটা ব্যাঙ কুয়োর মধ্যে পড়ে আছে, এর ডেপথটা হচ্ছে h। যদি পোটেনশিয়াল এনার্জি এর বার করতে বলা হয়, তাহলে এর পোটেনশিয়াল এনার্জি -mgh আসবে। যদি এই ব্যাঙটাকে উপরে তুলে দিই, তাহলে এর এনার্জি তখন হয়ে যাবে 0। তার এনার্জি 0 হওয়া মানে ও ফ্রি হয়ে গেল, মুক্ত। আর যখন এনার্জিটা নেগেটিভ, তখন ও কুয়োর মধ্যে পড়ে আছে, এদিক ওদিক যাওয়ার কোনো রাস্তা নেই। দ্যাট মিনস নেগেটিভ এনার্জি মানে সে কোনো একটা জায়গায় আটকে আছে। ইলেকট্রনের কনসেপ্টটাও তাই, ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে, ইলেকট্রনটা আবদ্ধ, এ বেরোনোর কোনো রাস্তা নেই, পরমাণু থেকে বাইরে পালাতে পারছে না, তাই এর এনার্জিটা নেগেটিভ। তো সেই কারণে নেগেটিভ এনার্জি আসে। এটা কোয়েশ্চেন আসে পরীক্ষাতে খুবই, নেগেটিভ এনার্জির সিগনিফিকেন্স কি। আচ্ছা, এবার হচ্ছে তো, তাহলে হাইড্রোজেন অ্যাটমের সমস্ত ক্যালকুলেশন গুলো হয়ে গেল। এই পেজগুলোর একটা করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো প্রত্যেকটাতে। একদম ফার্স্ট পেজে আমরা রেডিয়াস ক্যালকুলেট করেছিলাম, এই ক্যালকুলেশনগুলো প্রত্যেকটা দরকার হবে। আমাদের নেক্সট ভিডিওতে এই ক্যালকুলেশনগুলোকে ব্যবহার করে স্পেকট্রাম কি করে তৈরি হয়, এখানে রেডিয়াস ভেলোসিটিটা দেখানো আছে, পরের পেজে টোটাল এনার্জিটা দেখানো আছে, এগুলোকে একটা করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। নেক্সট ভিডিওতে এই ক্যালকুলেশনগুলো ব্যবহার করে আমরা স্পেকট্রাম আলোচনা করব। দ্যাটস অল, এই ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ।